সাম্প্রতিক সময়ে আমাদের দেশের রাজনৈতিক এবং দেশের মধ্যে যে আইন শৃঙ্খলাবিহীন সরকারের কোনো জায়গায় কোনো অর্গানের কোনো নিয়ন্ত্রণবিহীন যে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে এবং তার মধ্যে এই যে নতুন করে আমাদের একটি দেশ, প্রিয় মাতৃভূমি, আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রক্তাক্ত সংগ্রাম করে আমরা যে দেশটি স্বাধীন করেছি, সেই দেশটি সার্বভৌমত্ব আজকে প্রচন্ড হুমকির মধ্যে পড়েছে এবং আমরা জানি না ভবিষ্যতের বাংলাদেশের সীমানাটা কেমন হবে। সেটা শুধু আমাদের কথা নয়, দেশে বিদেশের অনেক বিদগ্ধ জন তারা কিন্তু এই আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই যারা যে জঙ্গি গোষ্ঠী আজকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসেছে, তাদের এই অবৈধ এই জঙ্গি সরকারের মধ্যে যারা রয়েছেন, এরাও কিন্তু বাংলাদেশের মানচিত্র পরিবর্তনের কথা যখন বলেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই শঙ্কিত হচ্ছি। আজকে জয়যাত্রা অনুষ্ঠানে আপনি প্রথমেই আমাকে যে প্রাসঙ্গিক এই সময়ের জন্য যে বিষয়টি প্রশ্ন করেছেন, আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে এটা নতুন করে নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গোষ্ঠী যারা আমাদেরকে বারে বারে চাপ প্রয়োগ করেছে, তাদের সামরিক বা খনিজ সম্পদ বাংলাদেশ থেকে তারা যাতে বাংলাদেশের ভূখণ্ড এবং সমুদ্র সীমা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে, তার জন্য চাপ দিয়েছেন। এবং বঙ্গবন্ধু যেভাবে সকল চাপকে উপেক্ষা করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এদেশের মানুষের যে শ্রদ্ধা ভালোবাসায় তিনি বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছিলেন, জাতির পিতায় তিনি রূপান্তরিত হয়েছিল, জাতি যাকে জাতির পিতা হিসাবে সম্বোধন করত, তিনি শুধু নিজে প্রাণ দেননি, তার পুরো পরিবার সহ তিনি তার জীবনের তার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে এদেশের মানুষের আস্থার প্রতিদান তিনি দিয়েছিলেন। তিনি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেননি। তার সুযোগ্য কন্যা জয়ত্রী শেখ হাসিনাকেও বারে বারে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েছে, বারে বারেই বিভিন্ন চাপ দিয়েছে। এই চাপটা নেত্রী সকলের কাছে খুব খোলাখুলি ভাবে যে তিনি প্রকাশ করেছেন সেটাও নয়, কারণ তিনি নীলকণ্ঠী, কারণ সকল কষ্ট, অত্যাচার, নির্যাতন এবং বিশ্বাসঘাতকতা নির্মোহভাবে তিনি এগুলোকে ধারণ করে এবং হজম করেই তিনি এই বাংলাদেশকে, আজকের যে বাংলাদেশ, আমি সেটার কথা বলছি না, 5ই আগস্টের আগের যে বাংলাদেশ, আমরা মধ্যম আয়ের থেকে আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের একটি দেশে আমরা নিয়ে গিয়েছিলাম। সামাজিক, অর্থনৈতিক, এমনকি সামরিক সূচকেও আমাদের অবস্থানটা ছিল এই বিশ্বের মধ্যে অন্যতম। আজকে যারা ক্ষমতায় রয়েছেন, এই কেউ বলেন এটাকে এনজিওগ্রাম সরকার, কেউ বলেন জঙ্গি মদতপুষ্ট সরকার, আবার কেউ বলেন এটা একটি বিশেষ আঞ্চলিক সরকার। কারণ আপনি এই সরকারের চরিত্রটা যদি দেখেন এবং এই সরকারে যারা রয়েছে তাদের দিকে তাকালেই কিন্তু, এবং এই 7.5-8 মাসে তাদের যে কার্যক্রম, তাদের যে জঙ্গিবাদী, তাদের যে দুর্নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে বাংলাদেশকে যে অবস্থায় তারা দাঁড় করিয়েছেন, আজকে এই যে পার্বত্য চট্টগ্রাম বা বিশেষ করে আজকে মিয়ানমারের সঙ্গে আমাদের এই মুহূর্তে যে অবস্থানটা, আজকে আমাদের জেলেদেরকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং মিয়ানমারের যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা রোহিঙ্গা এবং এই জায়গায় একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, এবং এখানে আমাদের মার্কিনীদের একটা পরিকল্পনা, চীনের তাদের একটা পরিকল্পনা রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও যেহেতু এই জায়গাটার সঙ্গে তাদেরও স্থলসীমা রয়েছে, তাদেরও একটা পরিকল্পনা রয়েছে। সবকিছু মিলিয়ে এই অবস্থায় আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে পরে
আমরা আসলে এই শঙ্কিত যে আমাদের কি হবে। এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক কথা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা বারে বারেই তিনি জনসমক্ষে এই দ্বীপটি নিয়ে যে বিভিন্ন ধরনের বিদেশি প্রভাবশালী রাষ্ট্রের তৎপরতার কথা সেটা বলেছেন, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই কোরাল দ্বীপটি মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রিত করা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আমরা এখনো স্পষ্ট নয় যে সেখানে একটি বিদেশি প্রভাবশালী রাষ্ট্রের একটি যোগাযোগের তারা একটি সেন্টার সেখানে তৈরি করবেন, এবং বাংলাদেশের জলসীমা এবং বাংলাদেশের কোনো চট্টগ্রামের কোনো একটি অঞ্চলকে বা কোনো একটি পোর্টকে তারা ব্যবহার করে তারা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তারা চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন বা আমরা জানি যে ৭১-এর আগে যখন পাকিস্তান ছিল, সেই পাকিস্তান সরকারের সঙ্গে তাদের যে চুক্তি ছিল এবং পাকিস্তান সরকারের সঙ্গে তাদের যে সামরিক কৌশলগত সম্পর্ক ছিল, সেই কারণে তারা পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রামের সেই অঞ্চলটা তারা বিশেষ কারণে তারা ব্যবহার করতে পারতেন, বা বিশেষ করে আমাদের চিট্টাগাং পোর্টকে তারা ব্যবহার করতে পারতেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের দেশের জনগণ আমাদের পক্ষে ছিলেন, কিন্তু সেই মার্কিন সরকার কিন্তু আমাদের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এই কারণেই তারা আর সেই তাদের যে সুবিধাটা তারা সামরিক বা কৌশলগত সুবিধাটা তারা আগে পেত পাকিস্তানের কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে, এখন পর্যন্ত তারা সেটা পায়নি। এবং সেটা পাওয়ার জন্য তারা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে, এবং তারা চেয়েছিল সেখানে তাদের নিয়ন্ত্রণ নিতে। আজকে এই ইউনূস, যেহেতু আপনারা জানেন তিনি একটি ভণ্ড, একটি খলনায়ক, বাঙালি জাতির আমরা যে কয়েকজন মির্জাফর, খন্দকার, মুস্তাককে আমরা পেয়েছি, তাদের মধ্যে একজন হচ্ছে এই ডক্টর ইউনূস, যে তথাকথিত শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। এই নোবেল পুরস্কার সে শান্তির জন্য পেয়েছে, সেটাও আসলে তাকে প্রভাবশালীরা কৌশলগতভাবে তাকে একটি চরিত্র বা তার বিশ্বব্যাপী একটি অবস্থান তৈরি করার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, যেটা বিভিন্ন সময় দেওয়া হয়। দেখুন, মিয়ানমারে আজকে আং সান সুচি, তিনি আজকে মিয়ানমারটা ২ ভাগ না ৩ ভাগ না ৪ ভাগ হবে সেটা কিন্তু সময়ই বলে দিবে। সে তার দেশটাকে সামরিক জান্তার সঙ্গে মিলে আজকে এই বিপজ্জনক অবস্থায় এনেছে। আর আমাদের এই তথাকথিত নোবেল লরেট যে সামাজিক ব্যবসার কথা বলে, গ্রামের আমাদের সহজ সরল মা বোনদের কাছ থেকে সিরিঞ্জ লাগিয়ে তার ৪০% বেশি সুদ নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবসাকে প্রসারিত করে যাচ্ছে দিনের পরে দিন। এই লোকটি আজকে আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ডে আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে, এই জায়গায় একটা করিডোরের প্রস্তাবের কথা আমরা শুনেছি, এবং মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের এখানে যে সংঘাতটা হচ্ছে, সেই জায়গায় আমাদের ভূখণ্ড ব্যবহার করে এবং আমাদের দেশের সামরিক বাহিনীকেও হয়তো ব্যবহার করার একটি পরিকল্পনা সে করেছে। দেখুন, আজকে আমরা জানি যে আমাদের সংবিধান অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিক বা আমাদের দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন অথবা দ্বৈত নাগরিক, তাদের পক্ষে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হওয়া, এমপি মন্ত্রী হওয়া বা বিভিন্ন সাংবিধানিক পদে আসা যায় না। ডক্টর ইউনূসের যেখানে বিদেশি নাগরিকত্ব রয়েছে, আজকে যে খলিলুর রহমান, যাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, আপাদমস্তক একটা ফ্রড এবং সে দুশ্চরিত্রের অধিকারী। সে তথাকথিত সেনা সমর্থিত 111 সরকারের সময় তার একজন অধস্থ যিনি সরকারি কর্মকর্তা, তার স্ত্রীর সঙ্গে তার যে সম্পর্কটা ছিল, সেই কারণে সেই মহিলার স্বামী তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং সেই মহিলাকে গুলি করে হত্যা করেন, এবং পরবর্তীতে তিনি নিজে আত্মহত্যা করেন। এবং এরপরেই কিন্তু খলিলুর রহমান বাংলাদেশ থেকে চলে যায়, এবং তার ডিগ্রি বলেন, তার বিদেশে অবস্থানকালীন সময়ে তার যে অবস্থান, প্রত্যেকটা জায়গায় প্রশ্নবিদ্ধ, এবং আমরা জালিয়াতির বিভিন্ন প্রমাণ পেয়েছি। এই খলিলকে ডক্টর ইউনূস এনে আজকে
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাধীনতা অখণ্ডতার যে জায়গাটা, সেটা হলো আমাদের এই যে তাকে নিরাপত্তা উপদেষ্টার মতো একটা স্পর্শকাতর জায়গায় এই বিদেশিকে এনে দিয়েছে। এই বিদেশিদের এই যে তথাকথিত কিছুদিন আগে, আসলে একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে যেতে হয়, যে সে বিনিয়োগ সম্মেলন করলো, সেখানেও কিন্তু একটা ফ্রড ছেলেকে দিয়ে, যার বাবার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে, তাকে এনে একটা তথাকথিত নাটক সাজানো হলো। এই যে আজকে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গেই বা সার্বভৌমত্বের প্রসঙ্গেই বলছি, এই যে রাষ্ট্রীয় আমাদের সাংবিধানিক পদগুলোতে একে একে বিদেশি নাগরিকদেরকে এনে, তারা হয়তো বাংলাদেশের বংশভূত, কিন্তু তাদের আনুগত্য আজকে তো বাংলাদেশের প্রতি নেই। তারা হয়তো কারো গ্রেট ব্রিটেনের, কারো আমেরিকার বা অন্য রাষ্ট্রের প্রতি বা ফ্রান্সের প্রতি তাদের আনুগত্য আজকে। এরা যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, কোনো কিছুই এদের কাছে নিরাপদ থাকার কোনো সুযোগ নেই। এবং আমরা জানি না এই জঙ্গিরা বাংলাদেশের মানচিত্রকে কতটা অক্ষত রাখতে পারবেন না। তাদের হিংস্র হাবায় বাংলাদেশের মানচিত্র ক্ষতবিক্ষত হবে, এবং সেই আশঙ্কাটাই কিন্তু বিভিন্ন জনের কাছে, শুধু আমাদের কাছে বা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে নয়, বাইরেও বিভিন্ন শক্তিশালী বা গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এই বিষয়গুলো আজকে চলে এসেছে। এবং অনেকেই বলছেন যে বাংলাদেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন করতে হবে না, এবং নির্বাচন করতে না হলে তারা অবাধে তাদের এই লুটপাটটা তারা করে যেতে পারবে। এবং তারা জানে যে ভোটের রাজনীতিতে তাদের যে তথাকথিত কিংস পার্টি বা তারা যে জঙ্গি এবং মৌলবাদী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় আনতে চায়, এদেশের সাধারণ মানুষের ভোটে তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় আনতে পারবে না। এতে তাদের এই অবৈধ দখলদারিত্ব যত লম্বা করা যায়, যত প্রলম্বিত করা যায়, এই কাজটার জন্য তারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থায় ফেলে দেওয়া ডক্টর ইউনূসের কাছে আমি মনে করি সেটা কোনো বিষয় নয়। শুধুমাত্র তার মতো একটা মানুষ একটি ব্যাংকের, যেটা বাংলাদেশের বিভিন্ন বিধান অনুযায়ী তার যে বয়স সীমা সেখানে হতে পারে না, একটা ব্যাংকের এমডির পদের জন্য সে কত নিচে নামতে পারে এই দেশের বিরুদ্ধে, বাঙালি জাতির বিরুদ্ধে। সে শুধু নয়, আমরা দেখেছি যে বাংলাদেশের উন্নয়ন যাতে না হয় সেই ব্যাপারেও সে বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করেছে, এবং সে এই অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে কাজগুলো করেছে। তো এখন সে প্রধান উপদেষ্টা বা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সে এমন কোনো হীন কাজ নেই যেটা শুধু বাংলাদেশের অখণ্ডতা বা বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন নয়, যে কোনো কিছু করতে এই ইউনূস পারে এবং সেটা করবে। এক ব্যাংকের ডাইরেক্ট এমডি হিসাবে থাকার জন্য সে যতটা করেছে, উপদেষ্টা বা আরো উপরে যাওয়ার জন্য আমি মনে করি এমন কোনো ঘৃণ্য কাজ নেই বা বাংলাদেশের বিরুদ্ধে বা বাঙালি জাতির বিরুদ্ধে যেটা করে তার চেয়ারটা রাখতে পারে, সে এই কাজই করতে পারে নির্দ্বিধায়।